এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে সংস্কৃত কীট প্রত্যয়ের সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমি তোমাদের প্রথম যে প্রত্যয়টি করাবো সংস্কৃত কীট প্রত্যয় সানস প্রত্যয়। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু শব্দ নিয়েছি, পাশে সূত্র আকারে লিখেছি। সূত্রটা হচ্ছে এরকম যে কোনো শব্দের শেষে মান থাকলে শব্দটির দ্বারা হচ্ছে বা চলছে অর্থ বোঝালে, শব্দটির মূলে ধাতু প্রকৃতি থাকলে প্রত্যয় হবে সানজ প্রত্যয়। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী যদি আমরা করতে যাই তাহলে দেখো কিছু শব্দ নিয়েছি: বিদ্যমান, বর্তমান, সেবমান, নিরীক্ষমান, আবহমান। ঠিক আছে, তাহলে সূত্রের প্রথমে কি বলা আছে যে কোনো শব্দের শেষে মান থাকলে, তাহলে প্রত্যেকটি শব্দের শেষে মান রয়েছে, শব্দটি দ্বারা হচ্ছে বা চলছে অর্থ বোঝালে এবং শব্দটির মূলে ধাতু প্রকৃতি থাকলে প্রত্যয় হবে সানজ। প্রথমে আমি একটা করছি বিদ্যমান। এবার আমি এর আগের ক্লাসেও বলেছি তোমাদের যে কোনো শব্দের যখন প্রত্যয় করতে যাবে বা উৎপত্তি নির্ণয় করতে যাবে তখন সেই শব্দটির আগে সন্ধি বিচ্ছেদ করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যেমন বিদ্য যুক্ত মান হলো তো বিদ্যমান। কিন্তু সানস প্রত্যয়ের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, এই প্রত্যয়ের শেষে কখনো জফলা হয় না। তাহলে এই ক্ষেত্রে জফলাটা আমাদের বাদ দিতে হবে। থাকছে কি বিদ। বিদ যুক্ত মান। আমরা জানি বিদ বা বিদ্যা অর্থে, বিদ্যা অর্জন করা অর্থে বোঝায়। এটা একটা ধাতু প্রকৃতি রয়েছে, এর আগে আমরা ধাতু প্রকৃতি ক্লাসে দেখেছি। তাহলে মানের পরিবর্তে কি হবে বলেছি, সানজ হবে। ঠিক আছে, তাহলে এখানে বিদ যুক্ত সানজ হচ্ছে এর প্রকৃতি প্রত্যয়। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, শব্দটি শেষে মান থাকবে, মান হলো মানে বদলে সানজ, শব্দটি দ্বারা হচ্ছে বা চলছে অর্থ বোঝাবে। ঠিক আছে, এখানে বিদ্যমান, বিদ্য হওয়াকে মানে বিদ্যমান হওয়া কোনো ব্যক্তি, বলি না যে কোনো বিদ্বান হয়েছে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা বলে থাকি, তাহলে সেটা হচ্ছে বা হয়েছে অর্থ প্রকাশ পেয়েছে, তাহলে এটা একটা সানস প্রত্যয় হয়েছে। বর্তমান, বর্ত যুক্ত মান, এক্ষেত্রেও তাই, মানের বদলে কি হবে সানজ। আর এখানে বর্ত রয়েছে। আমি এর আগে তোমাদের বলেছি সংস্কৃত কীট প্রত্যয় যে 7টি সূত্র রয়েছে সেখানে এমন আছে যে সূত্রের ক্ষেত্রে যে অর বা আর থাকলে কি হবে, রিকার হবে। তাহলে এখানে দেখো যে বর্ত, ঠিক আছে, তাহলে রটা উঠে গিয়ে কী হবে, বরটা কী হবে, ব্রি হয়ে যাবে, আর তটা এখানে খণ্ডত হয়ে যাবে, বৃত যুক্ত সানজ হবে। ঠিক আছে, তারপরটা দেখো সেবমান। সেবমান নিয়েছি সেবা করা অর্থে, তাহলে এটাও একটা ধাতু প্রকৃতি হয়ে গেল, বৃথ যুক্ত সানজ। সেবমান, সেব, সেব একটা ধাতু প্রকৃতি রয়েছে আমরা জানি, তাহলে মানের বদলে হবে সানজ। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপরে যাচ্ছি নিরীক্ষমান। ঠিক আছে, নিরীক্ষমানে কি হবে, নিরীক্ষণ করা অর্থ বোঝাবে, মানে ঘটনাটা চলছে, নিরীক্ষণ করা অর্থ এখানে বোঝাচ্ছে বা হচ্ছে, আর মান রয়েছে শব্দের শেষে, তাহলে এটা একটা সানস প্রত্যয় হবে। তাহলে কি হবে, প্রথমে সংস্কৃত উপসর্গগুলো সরিয়ে নিচ্ছি। নি একটা উপসর্গ আমরা জানি, নি, নির যুক্ত ইক্ষ যুক্ত মান, মানের পরিবর্তে কি হচ্ছে, সানস প্রত্যয় হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে নির যুক্ত ইক্ষ যুক্ত মান বা সানস প্রত্যয়। ঠিক আছে, এখানে নিরটাকে কিন্তু নিও হতে পারে, নি যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তারপরে যাচ্ছি আবহমান। এক্ষেত্রেও তাই, সংস্কৃত কীট প্রত্যয় যে উপসর্গ আ, সংস্কৃত উপসর্গ আটা বাদ দিয়ে আলাদা করে নিচ্ছি। তারপরে বহ, বহ উচ্চারণ করবে না, কারণ বহ এখানে অটা কিন্তু নেই, কারণ এর আগে আমরা বলেছি যে সংস্কৃত কীট প্রত্যয়ের শেষে কখনো মানে অবর্ণ থাকে না, সবসময় ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়, এখানে স্বরবর্ণের উচ্চারণ করা হয় না, সেই জন্য একটা ব হলো
যুক্ত মান, মানের পরিবর্তে কি হবে? সানজ প্রত্যয়। ঠিক আছে, তাহলে সানজ প্রত্যয়ের ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কি কি মনে রাখতে হবে? দেখতে হবে যে কোনো শব্দের শেষে প্রথমে মান রয়েছে কিনা, এবং তার আগে ধাতু প্রকৃতি রয়েছে কিনা, এবং যে শব্দ বা ধাতু প্রকৃতি থাকবে তার দ্বারা হচ্ছে বা চলছে অর্থ বোঝাচ্ছে কিনা, তাহলে সেই শব্দটি অবশ্যই সংস্কৃত প্রত্যয় সানজ প্রত্যয় হবে। আর এক্ষেত্রে কিন্তু জ ফালা কখনো থাকে না, মানে এই প্রত্যয় শেষে কখনো জ ফালা হয় না। সেই জন্য যে বিদ্য, মানে যেটা বললাম, জ ফালাটা কী হলো? উঠে গেল। ঠিক আছে, এখানে কিন্তু জ ফালাটা থাকবে না, বিদ হবে। আচ্ছা, এবার পরের অংশে যাচ্ছি। এবার পরের প্রত্যয়টা হচ্ছে ইষ্ণু প্রত্যয়। এটা অনেক সহজ, বোঝার তেমন কিছু নেই, তবু বলছি। দেখো, প্রত্যেকটি শব্দের মধ্যে কোথায় মিল রয়েছে সেটা একটু দেখো। সহিষ্ণু, বর্ধিষ্ণু, চলিষ্ণু, চরিষ্ণু, প্রত্যেকটি শব্দের শেষে ইষ্ণু রয়েছে। তাহলে সূত্র আকারে আমরা একটা লিখতেই পারি যে কোনো শব্দের শেষে যদি ইষ্ণু থাকে তাহলে প্রত্যয় হবে ইষ্ণু প্রত্যয়। তার আগে শব্দ বা ধাতু প্রকৃতি ও থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম আমি? যে কোনো শব্দের শেষে যদি ইষ্ণু থাকে তাহলে সেখানে তোমরা খেয়াল করবে যে চোখ বন্ধ করে সেটা ইষ্ণু প্রত্যয় হবে। এবার আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের। যেরকম প্রথমে সন্ধি বিচ্ছেদ করে নিচ্ছি প্রত্যেকটা শব্দের। সহি, আচ্ছা, সহিষ্ণু। এবার ইষ্ণুটাকে যদি আলাদা করে নিই এই শব্দের থেকে, তাহলে থাকছে সহ। সহ কিন্তু উচ্চারণ হবে না, কারণ আমি প্রতিটি ক্লাসে বলি, এখনও বলছি যে কখনো স্বরান্ত মানে অ আ এগুলো উচ্চারণ হয় না, সবসময় ব্যঞ্জন মানে উচ্চারণ হয় ধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, স বা সহ্য করা অর্থে যেটা ধাতু প্রকৃতি রয়েছে, সহ যুক্ত ইষ্ণু। তারপর বর্ধিষ্ণুর ক্ষেত্রেও কিন্তু বর্ধ থাকছে, ইষ্ণুটাকে আলাদা করছি। ঠিক আছে, এবার বর্ধ অর আছে, অর থাকলে কি হবে? বৃদ্ধ হবে, বৃদ্ধ যুক্ত ইষ্ণু। চল ইষ্ণু কি হবে? চল, চলা অর্থে ইষ্ণু। তারপরে যাচ্ছে চর, চর একটা ব্যতিক্রমী ধাতু, এর আগে ক্লাসে আমি বলেছি, যুক্ত ইষ্ণু। খুবই সহজ, এটা মনে রাখতে। ঠিক আছে, এরপরে কিছু শব্দ নিয়েছি, দেখো। অচর, অসম্ভব, অমর। এক্ষেত্রে শুধু সন্ধি বিচ্ছেদ করলেই প্রকৃতি প্রত্যয় কিন্তু হয়ে যাবে, সেটা আমি দেখাবো। সমাসের ক্ষেত্রে আমরা দেখেছি, পরবর্তী ক্লাসে অবশ্যই এই বিষয়ে আলোচনা হবে। সমাস যখন আমরা করব সেখানে খেয়াল করে দেখবে যে অ, অনা, বি এগুলো উপসর্গ পরিবর্তে কি হয়? সব সময় ন হয়, ন বা নয় হয়। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু প্রকৃতি প্রত্যয় এক্ষেত্রে হয়ে যাবে। যেমন অচর, তাহলে অ, অনা, বি থাকলে ন বা নয় হয়। এক্ষেত্রে তাহলে অ, ন দিচ্ছি, ন যুক্ত চর, তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, তারপর অসম্ভব, এর পরিবর্তে ন বসালাম, সম্ভব। তারপরে যাচ্ছি অমর, এর পরিবর্তে ন যুক্ত মর হলো। তাহলে এক্ষেত্রে সূত্রের আকারে তোমরা মনে রাখতে পারো যে এর পরিবর্তে ন বসিয়ে সন্ধি বিচ্ছেদ করলেই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, এক্ষেত্রে এর পরিবর্তে ন বসাবে শুধু, তারপর পরবর্তী শব্দটিকে আলাদা করে দেবে সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী। যেরকম এর পরিবর্তে ন দিলাম, ন যুক্ত চর। অসম্ভব, ন দিলাম, এর পরিবর্তে ন যুক্ত সম্ভব, অসম্ভব। অমর, অমরের ক্ষেত্রেও ন দিলাম, ন যুক্ত মর, অমর হয়ে গেল। ঠিক আছে, এবার পরবর্তী প্রত্যয় যাচ্ছি। পরবর্তী প্রত্যয় হচ্ছে অনট প্রত্যয়।
এক্ষেত্রে দেখো একটা সূত্র লিখে নিয়েছি আর কিছু শব্দ নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। সূত্রটাকে পড়ছি। কোনো শব্দের শেষে যখন অন বা আন থাকবে বা থাকলে শব্দটিকে আপত্যয় যোগে শ্রীবাচক শব্দে পরিবর্তন করা না গেলে এবং শব্দটির মূলে ধাতু প্রকৃতি থাকলে তবে প্রত্যয় হবে অনট। তাহলে কি হলো, যে কোনো শব্দের শেষে অন বা আন থাকবে এবং শব্দটিকে যদি আ যোগে বা আপত্যয় যোগে শ্রীবাচক শব্দে পরিবর্তন করা না যায় তাহলে, এবং তার আগে আবার ধাতু প্রকৃতি থাকতে হবে, তাহলে প্রত্যয় হবে অনট প্রত্যয়। যেমন নয়ন, রোদন, যান, উদ্যান, স্মরণ, প্রত্যেকটি শব্দের শেষে দেখো নয়নে অন রয়েছে, রোদনেও অন রয়েছে, জানে আন রয়েছে, উদ্যানে আন রয়েছে, স্মরণে অন রয়েছে, স্মরণ। তাহলে নয়ন অন, রোদন অন, যান আন, উদ্যান আন, স্মরণ অন থাকলো। ঠিক আছে, তাহলে মিলে গেল সূত্রের সাথে যে কোনো শব্দের শেষে অন বা আন, নয়ন। এবার আমরা শব্দের মানে এই প্রত্যয় শুরুর আগে কিছু সূত্র আমি সূত্র আকারে লিখে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে এক্ষেত্রে কী বলেছিলাম, প্রত্যেকটি শব্দকে আগে সন্ধি বিচ্ছেদ করতে হবে, নয় যুক্ত অন, এরকম হলো তো। তাহলে অনের পরিবর্তে কি হচ্ছে, অনট প্রত্যয় হচ্ছে। ঠিক আছে, তাহলে থাকছে নয়। এবার একটা সূত্রের ক্ষেত্রে আমি লিখেছিলাম 7 নম্বর সূত্রটা, বা 6 নম্বরে অবশ্যই আছে, 6 নম্বরে রয়েছে। অয় বা আয় থাকলে রসিকার বা দীর্ঘিকার হয়ে যায়। তাহলে নয় অয় রয়েছে, এক্ষেত্রে দীর্ঘিকার হয়ে যাবে, নিযুক্ত অনট। ঠিক আছে, হয়ে গেল প্রকৃত প্রত্যয়। তারপরে রোদন, রোদ যুক্ত অন, অনের পরিবর্তে কি হবে, অনট। এবার রোদ ওকার থাকলে কি হবে, রস্যকার বা দীর্ঘকার হবে, তাহলে এখানে রুদ হবে। ঠিক আছে, তারপরে যাচ্ছি যান, যা যুক্ত আন হবে, তো আনের পরিবর্তে হবে অনট। যা একটা ধাতু রয়েছে, রুদ একটা ধাতু, নিউ একটা ধাতু। ঠিক আছে, তারপরে যাচ্ছে উদ্যান, উদ একটা উপসর্গ সংস্কৃত, আলাদা করে নিচ্ছি। উদ যুক্ত দা একটা ধাতু, দান করার অর্থে, যুক্ত আন রয়ে গেল, আনের পরিবর্তে হবে অনট। তাহলে কি হচ্ছে, উদ পূর্বক দা যুক্ত, উদ পূর্বক দা যুক্ত অনট, প্রকৃত প্রত্যয় হলো। তারপরে যাচ্ছি স্মরণ, স্মরণীয় সন্ধি বিচ্ছেদ করে নিচ্ছি, স্বর যুক্ত অন, অনের পরিবর্তে লিখলাম অনট। ঠিক আছে, এবার স্বর, অর বা আর থাকলে রিকার হয়, তাহলে রটাও ঠিকই রিকার হলো। শ্রী মানে শ্রী একটা ধাতুর রূপ রয়েছে স্মরণ করার অর্থে, তাহলে শ্রী যুক্ত অনট। ঠিক আছে, ক্লাসের মাঝে তোমাদের কাছে আরও একটা কথা বলি আমি। তোমরা এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেইছো, আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এই চ্যানেলে বাংলা বিষয়ের সমস্ত ব্যাকরণগুলো প্রতিটা ক্লাসে ধরে ধরে শেখানো হবে, যাতে করে আপকামিং যে এক্সামগুলো আসছে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম মানে SLST, এমনকি কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নোত্তরগুলো আসে মানে বাংলা ব্যাকরণ বিষয়ে, এমনভাবে তোমাদের ব্যাকরণটা শেখানো হবে, সেখানে যেন তোমরা উত্তর করতে পারো। তাই বলছি এই চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবার যাচ্ছি আজকের শেষ প্রত্যয়, অর্থাৎ আজকের ক্লাসের সংস্কৃত কীট প্রত্যয় শেষ প্রত্যয় কীট প্রত্যয়। ঠিক আছে, এক্ষেত্রেও আমি সূত্র আকারে লিখে নিয়েছি এবং কিছু শব্দ নিয়েছি। দেখো সূত্রটা, কোনো শব্দের শেষাংশে ধাতু প্রকৃতি থাকলে, তারপর কোনো বর্ণ না থাকলে বা খণ্ডত্ব থাকলে, কিংবা ধাতু প্রকৃতির শেষ বর্ণ দ কিন্তু শব্দে খণ্ডত্ব হলে বা থাকলে প্রত্যয় হবে কীট প্রত্যয়। প্রত্যয়টা কী হবে, কয় বয় পয়ে হসন্ত, কীট প্রত্যয়। তাহলে কি হলো সূত্রটার ক্ষেত্রে, যে শব্দগুলো এমন হবে যে শব্দটি শেষে ধাতু প্রকৃতি থাকবে, অন্য কোনো বর্ণ এক্ষেত্রে কিন্তু যুক্ত হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, কীট প্রত্যয় হবে। কোনো কোনো ক্ষেত্রে আবার ধাতু প্রকৃতির পরে দ বা খণ্ডাত্ব হয়। ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কী দেখা যায় যে দটা খণ্ডাত্বয়ে পরিণত হয়। ঠিক আছে, এইবার সেই শব্দগুলো যে আমরা নিয়েছি, যে শব্দগুলো, সেগুলো একটু ভাঙছি, তাহলে আরও বুঝতে পারবে। যেমন আপদ, আ একটা উপসর্গ, পদ একটা ধাতু, পদের ধাতু প্রকৃতির পর কিন্তু কোনো বর্ণ নেই দেখো, তাহলে এটা কি হবে, কীট প্রত্যয়। ঠিক আছে, যুগপদ এক্ষেত্রেও তাই, যুগ পদ একটা ধাতুরূপ যুক্ত কীট প্রত্যয় হচ্ছে। তাহলে
এক্ষেত্রে দেখো আমি বলেছি কখনো কখনো দ বা খণ্ডাত্ম হবে, বা কখনো খণ্ডত্ব দটাকেই খণ্ডত্বে পরিণত হবে। দেখো এখানে প দয় হসন্ত পদটা কী হচ্ছে, এখানে শব্দে গিয়ে কী হচ্ছে, খণ্ডত্বে পরিণত হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। তারপরে দেখো বিপদ, বিটাকে আলাদা করছি, এটা উপসর্গ, পদ যুক্ত কিপ। তারপরে যাচ্ছে পরিষদ, পরি একটা উপসর্গ, সদ একটা ধাতুরূপ, যুক্ত কিপ, কয় বাই পয় হসন্ত, কয় বাই রশ্মি পয় হসন্ত, কিপ প্রত্যয়। ঠিক আছে, তাহলে কিপ প্রত্যয়টা মনে হচ্ছে তোমাদের কাছে অনেকটা কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি না। একটু খেয়াল করো যে কোনো শব্দের শেষে যখন ধাতু প্রকৃতি থাকবে তারপরে কোনো বর্ণই থাকবে না, আর যদিও বা থাকে তাহলে কোনো কোনো ক্ষেত্রে দ বা খণ্ডাতে থাকবে, এই দুটো বর্ণই থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, কিপ প্রত্যয় হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে অবশ্যই হাজির হব তাড়াতাড়ি। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।